প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আজকে তোমাদেরকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের ৪র্থ অধ্যায়ের ওয়েব ডিজাইন পরিচিত এবং HTML সম্পর্কে ধারণা দেব। আশা করি তোমরা সবাই ইতিমধ্যে পেয়েছো ধারণাগুলো। তারপরও আমি তোমাদেরকে আবার নতুন করে সেগুলো ব্যাখ্যা করব। বর্তমান যুগে তথ্য যোগাযোগ প্রযুক্তির যুগ, অর্থাৎ বর্তমানে আমরা ওয়েবে যাই কিছু দেখি না কেন সেগুলো কিন্তু মূলত ওয়েবসাইট হিসেবে আমরা চিনে থাকি। বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করে আমরা গুরুত্বপূর্ণ তথ্য সেখান থেকে জানতে পারি। যেমন www তথা ইন্টারনেটের মাধ্যমে সমগ্র পৃথিবী একসাথে গাঁথা, অর্থাৎ সারা পৃথিবী একটি গ্রামে পরিণত হয়েছে, যেটা ইন্টারনেটের মাধ্যমে। আর এর মাধ্যম আমরা বিশাল তথ্য ভাণ্ডারের সাথে যুক্ত হতে পারি। ইন্টারনেট ব্যবহারকারীদের ব্রাউজ করার জন্য বিভিন্ন ওয়েব সার্ভারে ফাইলকে ওয়েব পেজ বলে, রাখাকে ওয়েব পেজ বলে। অর্থাৎ বিভিন্ন দেশের সার্ভারে যেই ফাইলগুলো জমা থাকে সেগুলোকে ওয়েব পেজ বলে। অর্থাৎ আমরা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় বসে যে কোনো ওয়েবসাইট ইন্টারনেটের মাধ্যমে সেবা নিতে পারি। এই পেজ সাধারণত HTML দ্বারা লেখা হয়, ইন্টারনেট ব্যবহারকারীরা যাতে খুব সহজেই কাঙ্ক্ষিত তথ্য খুঁজে পায়, এই জন্য বাস্তবসম্মত এবং ব্যালেন্সড ওয়েবসাইট ডিজাইন করতে হয়। সুতরাং ওয়েব ডিজাইন একটি গুরুত্বপূর্ণ কাজ ব্যবহারকারীদের আকৃষ্ট করার জন্য। তাহলে আমরা ওয়েব জিনিসটা সম্পর্কে একটু ধারণা পেয়েছি। এই অধ্যায় শেষে তোমরা যে যে জিনিসগুলো শিখতে পারবে সেগুলো হচ্ছে ওয়েব ডিজাইনের ধারণা ব্যাখ্যা করতে পারবে, ওয়েবসাইটের কাঠামো বর্ণনা করতে পারবে, HTML এর ধারণা ব্যাখ্যা করতে পারবে। ওয়েব ডিজাইনের ধারণা যদি ব্যাখ্যা করি, ইন্টারনেট ব্যবহারকারীদের ব্রাউজ করার জন্য বিভিন্ন ওয়েব সার্ভারে রাখা ফাইলকে ওয়েব পেজ বলে। অর্থাৎ পৃথিবীর বিভিন্ন দেশে যে ফাইলগুলো জমা থাকে, যেখানে ইন্টারনেট সংযোগ থাকবে এবং কি আমরা যে কোনো মুহূর্তে সেই ওয়েব সাইট থেকে আমাদের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা পেতে পারি, সেটাই হচ্ছে মূলত ওয়েবসাইট। আর পরস্পর সংযুক্ত বা লিঙ্ক করা কতগুলো ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট গঠিত। অর্থাৎ অনেকগুলো ওয়েব পেজের সমন্বয়ে ওয়েবসাইট গঠিত। যেমন একটি বইয়ের সাথে যদি আমরা তুলনা করি, একটি বইতে অনেকগুলো পেজ থাকে, অনেকগুলো পেজের সমন্বয়ে একটি বই গঠিত, আর একটি পেজকে শুধুমাত্র পেজ বলা হয়। সেমভাবে একটি ওয়েবসাইটে শুধু একটি পেজ থাকে না, অনেকগুলো পেজ থাকে, যেগুলো আমরা ব্যবহার করে যেগুলোর সাহায্যে আমরা বিভিন্ন ধরনের তথ্য বিভিন্ন পেজে রাখতে পারি। যদি আমি তোমাদেরকে সাধারণ একটি উদাহরণ দিয়ে থাকি, আমরা সোশ্যাল নেটওয়ার্ক সম্পর্কে সবারই ধারণা আছে। ফেসবুক আমরা সবাই ব্যবহার করি, সেখানে দেখবে অনেকগুলো পেজ আছে, এক একটি পেজে এক একটি ধরনের কাজ করা যায় বা এক একটি ধরনের তথ্য পাওয়া যায়। মূলত অনেকগুলো ওয়েবসাইটের সমন্বয়ে ওয়েবসাইট গঠিত হয়। ওয়েবসাইট প্রধানত দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে আমরা সাধারণত বুঝি যে ওয়েবসাইটের কন্টেন্টগুলো নির্দিষ্ট থাকে, সেটাকে কোনো ধরনের পরিবর্তন করা যায় না, সেখানে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ডাটাবেস ব্যবহার করা হয় না, সেটাই হচ্ছে স্ট্যাটিক। অর্থাৎ যেটা ব্যবহারকারী চাইলে পরিবর্তন করতে পারবে না, সেটাই হচ্ছে স্ট্যাটিক। কিন্তু বর্তমানে স্ট্যাটিক ওয়েবসাইট নেই বললেই চলে, এটা ব্যবহার করা তেমন হয় না। সবচেয়ে বেশি ব্যবহার করা হয় সেটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। এখন ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে? যে ওয়েবসাইটের কন্টেন্ট পরিবর্তনশীল, এখানে ডাটাবেস এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়ে থাকে। ডাটাবেস বলতে আমরা বুঝি যেখানে ডাটাগুলো জমা থাকে, আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে বিভিন্ন গাণিতিক ক্যালকুলেশন যার মাধ্যমে করা হয়, সেটাই হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। অর্থাৎ মনে করো কোনো একটি ওয়েবসাইটের এই মুহূর্তে আমার কিছু ছবি অ্যাড করতে হচ্ছে, আমি সঙ্গে সঙ্গে সেগুলো অ্যাড করতে পারছি। আবার চাচ্ছি কোনো একটি ওয়েবসাইটে আমি কমেন্টস করতে, তাদের সাথে লাইভ চ্যাট করতে। অর্থাৎ প্রতিনিয়ত যে জিনিসটা পরিবর্তন করা হচ্ছে সেটাই হচ্ছে ডাইনামিক, আর যেটা পরিবর্তনশীল নয় সেটাই হচ্ছে স্ট্যাটিক। এরপরে আমরা যে জিনিসটা সম্পর্কে ধারণা নেব সেটা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। কোনো ওয়েবসাইটের কাঠামো বা স্ট্রাকচার বলতে সাধারণত ওয়েবসাইটের কোথায়
কোন তথ্য আহ, রাখা আছে তার সংগঠনকে বোঝায়। ওয়েবসাইটের কাঠামো তার নেটওয়ার্ক লিঙ্ক বজায় রাখতে সাহায্য করে। ওয়েবসাইটের কন্টেন্টগুলো সুন্দরভাবে উপস্থাপনের জন্য এই কাঠামো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়েবসাইট ব্যবহার বান্ধব করে তোলে, অর্থাৎ আমি যে ওয়েবসাইটটি ডেভেলপ বা ডিজাইন করব সেটা কী ধরনের হবে, কোন স্টাইলে করব, সেই জিনিসটাই কিন্তু বোঝানো হয় ওয়েবসাইট কাঠামো। আমরা বিভিন্ন ধরনের ওয়েবসাইট কাঠামো সম্পর্কে আমাদের ইতিমধ্যে ধারণা আছে। লিনিয়ার ট্রি স্ট্রাকচার, লিনিয়ার স্ট্রাকচার, নেটওয়ার্ক স্ট্রাকচার এবং কি হাইব্রিড স্ট্রাকচার বা কম্বিনেশন স্ট্রাকচার বলা হয়ে থাকে, যেখানে মূলত হোম পেজ, মেন সেকশন, সাব সেকশন এভাবে করে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। তো আমি যদি বলি লিনিয়ার স্ট্রাকচার কি, লিনিয়ার স্ট্রাকচার হচ্ছে যেখানে প্রিভিয়াস, লাস্ট, নেক্সট এভাবে করে একটির পর একটি থাকবে, সেটাই হচ্ছে মূলত লিনিয়ার স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হচ্ছে তোমার ট্রি স্ট্রাকচার, যেটা বিভিন্ন একটি নির্দিষ্ট লেভেল অনুযায়ী থাকে, স্তর অনুযায়ী থাকে একটি হোম পেজের সাথে। এই স্ট্রাকচারটা কিন্তু সবচেয়ে জনপ্রিয় স্ট্রাকচার। বড় বড় ওয়েবসাইটগুলো তৈরিতে সবচেয়ে বেশি ট্রি স্ট্রাকচারটা ব্যবহার করা হয়ে থাকে। এরপরে আমাদের যে নেটওয়ার্ক স্ট্রাকচার আছে সেটা যদি বলি, সেটা হচ্ছে সবগুলো পেজের সাথে সংযুক্ত থাকে। এটা যত বেশি পেজ হয় এই ওয়েব স্ট্রাকচার তত বেশি জটিল হয়ে থাকে। আর যেটা হচ্ছে হাইব্রিড স্ট্রাকচার, সেই হাইব্রিড স্ট্রাকচার বলতে আমরা বুঝি লিনিয়ার এবং ট্রি স্ট্রাকচারের সমন্বয়ে মূলত হাইব্রিড স্ট্রাকচার ব্যবহার করা হয়। বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় হাইব্রিড স্ট্রাকচার বা কম্পোজিট স্ট্রাকচার, এটি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এখানে ওয়েবসাইট নেটওয়ার্ক, একটি ওয়েবসাইটের কাঠামো অনেকটা একটি বিল্ডিংয়ের কাঠামোর মতো। বিল্ডিং তৈরির সময় যেমন ভিন্ন ভিন্ন অংশে যথাস্থাপন পরস্পরের সাথে সংযোজনের ফলে সুন্দর আকর্ষণীয় বাসযোগ্য বিল্ডিং তৈরি হয়, তেমনি একটি ওয়েবসাইটের বিভিন্ন সেকশন, সাবসেকশন ও পেজ নেটওয়ার্কের মাধ্যমে সুন্দর ফর্ম ও বিভিন্ন ফাংশন যুক্ত হয়ে ব্যবহারকারীর সামনে উপস্থাপন করা হয়। নিচের চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারবো, একটা হোম পেজ দেখাচ্ছে, একটা ইন্ডেক্স, এটা আরেকটা হচ্ছে মেইন অংশ বা, আর সেটার সাথে অনেকগুলো সাব অংশ জোড়া আছে। অর্থাৎ এখানে এটা একটা টি স্ট্রাকচার, যেখানে অনেকগুলো নির্দিষ্ট লেভেল আকারে সেই ওয়েবসাইটের পেজগুলো সাজানো আছে। আমরা যখন কোনো ওয়েবসাইটে প্রবেশ করি সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো খুবই দেখি, তখন আমরা বুঝতে পারি যে ওয়েবসাইটটা কী ধরনের হতে পারে। আর ট্রি স্ট্রাকচার হচ্ছে তোমার এমন একটি স্ট্রাকচার যেটা খুব সহজ এবং ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে। নেভিগেশন জিনিসটা কি? একটি ওয়েবসাইট তখনই সার্থক হয় যখন ব্যবহারকারী তাতে খুব সহজে বিচরণ করতে পারে এবং তার প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করতে পারে। একটি ব্যবহারকারী বান্ধব ওয়েবসাইটে অবশ্যই পারস্পরিক মত বিনিময়ের সুযোগ থাকা উচিত। একটি সাধারণ নিয়ম হলো ব্যবহারকারী তার প্রয়োজনীয় তথ্য পেতে অবশ্যই 2বারের বেশি ক্লিক করতে হবে না। অর্থাৎ যে ওয়েবসাইট যত বেশি ইউজার ফ্রেন্ডলি, সেই ওয়েবসাইট তত বেশি মানুষ ব্যবহার করতে পারে। অর্থাৎ অনেকেই অক্ষর জ্ঞান যদি নাও থাকে, সে কিন্তু ফেসবুকটা ব্যবহার করতে পারে। কেন সে ব্যবহার করতে পারে? সেটা ইউজার ফ্রেন্ডলি, সে নিজের ইচ্ছা মতো সেখানে ব্যবহার করতে পারছে। আবার কিছু কিছু ওয়েবসাইট আছে অনেক জটিল, সেগুলো কিন্তু অনেকেই ব্যবহার করতে পারে না। সেজন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে, ইউজার ফ্রেন্ডলি করতে হবে যাতে ওয়েবসাইটটি সবাই ভালোভাবে ব্যবহার করতে পারে। টু ক্লিক নেভিগেশন, উপরের চিত্রে তথ্যের 3টি স্তর ব্যবহার করা হয়েছে। এখানে হোম পেজ থেকে মেন সেকশন প্রথম ক্লিক এবং এরপর সাব সেকশনে দ্বিতীয় ক্লিক, যা খুব সহজ। তবে আরও একটি স্তর সংযুক্ত করা যেতে পারে বিভিন্ন ধরনের ডেটার জন্য। এর বেশি স্তর বিশিষ্ট ওয়েবসাইট ব্যবহারকারীকে দ্বিধাগ্রস্ত করে এবং বিরক্তিকর কারণ হয়। তাছাড়া অধিক স্তর বিশিষ্ট ওয়েবসাইট বিচরণ সার্চ ইঞ্জিনের জন্য জটিল। হোম পেজ, কথায় আছে মানুষের মুখ মনের কথা বলে, তেমনি কোনো ওয়েবসাইটের বিষয়, কন্টেন্ট, তথ্যের প্রাচুর্যতা
ইত্যাদির ধারণা ব্যবহারকারীরা হোম পেজ থেকে পেয়ে থাকে। এটি সাইটের বিভিন্ন সেকশন ও লিঙ্ক সম্পর্কে স্বচ্ছ ধারণা প্রদান করে। অর্থাৎ মূল পেজকেই বলা হচ্ছে হোম পেজ। সীমিত টেক্সট এবং লিঙ্ক, অর্থাৎ আমি যেই ওয়েবসাইটটি তৈরি করব সেখানে আমরা খুব বেশি লেখা দেব না, এবং লিঙ্কগুলো যেগুলো আমরা ব্যবহার করব সেগুলো যাতে সহজ হয়ে থাকে। তাহলে বইতে তোমাদের বলেছে হোম পেজে খুব বেশি লেখা বা টেক্সট থাকা উচিত নয়, সেটা আমি আগেই বলেছি। এতে পেজ তার সৌন্দর্য হারায় এবং ব্যবহারকারীরা দ্বিধাগ্রস্ত হয়। অর্থাৎ যত বেশি লেখা হয় সেক্ষেত্রে ব্যবহারকারীদের সেটা ব্যবহার করতে একটু অসুবিধা হয়। সাধারণত কোনো হোম পেজে 400 শব্দের বেশি থাকা উচিত নয়। অনেক ব্যবহারকারী আছে যারা খুব অল্প সময় নিয়ে ওয়েবসাইট ব্রাউজ করে, অর্থাৎ একটি ওয়েবসাইটে কিন্তু অনেকক্ষণ ব্রাউজ করা যায় না। সেজন্য আমরা যে অল্প সময়টুকু আমরা যেই ওয়েবসাইট তৈরি করব সেটাতে ব্যবহার করবে, সেটা যাতে খুবই সুন্দর এবং ইউজার ফ্রেন্ডলি হয়ে থাকে। তাছাড়া হোম পেজের অধিক লেখা থাকলে সার্চ ইঞ্জিনের কাজটি জটিল হয়। সার্চ ইঞ্জিন কাকে বলে? যার সাহায্যে আমরা ওয়েব থেকে তথ্যগুলো খুঁজে বের করি, সেটাই হচ্ছে সার্চ ইঞ্জিন। সেখানে যত বেশি আমার তথ্য থাকবে কিন্তু সেটা সার্চ ইঞ্জিন খুঁজে বের করতে তার জন্য জটিল হয়। সুতরাং সার্চ ইঞ্জিন এবং ব্যবহারকারীর উভয়ের জন্য আমাদের উচিত হোম পেজে যথাসম্ভব কম টেক্সট ব্যবহার করা। তাছাড়া ব্যবহারকারীরা সাধারণত হোম পেজ স্ক্রল বার টেনে পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করে না। সুতরাং এক পেজ যতটুকু লেখা সম্ভব ততটুকুই লেখা উচিত। HTML এর মৌলিক বিষয়সমূহ। HTML হচ্ছে একটি স্ক্রিপ্টিং ভাষা, মূলত বিভিন্ন ধরনের ট্যাগ ব্যবহার করে কোড লিখতে হয়। সুতরাং HTML দ্বারা ওয়েব পেজ তৈরির জন্য কিছু মৌলিক বিষয় কাঠামো, বিভিন্ন ধরনের ট্যাগ, হাইপার লিঙ্ক, চিত্র, টেবিল ইত্যাদি সংযোজনের পদ্ধতি সম্পর্কে আলোচনা করা হলো। HTML এর ধারণা। HTML হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। হাইপারটেক্সট বলতে আমরা বুঝি অডিও, ভিডিও, টেক্সট, অ্যানিমেশন ইত্যাদিকে একত্রে হাইপারটেক্সট বলা হয়, যার সাহায্যে আমরা একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করে থাকি। আর HTML এর জনক হচ্ছে টিম বার্নস-লি। 1997 সালে তিনি 1990 সালে HTML পরিচিতি লাভ করে। 97 সালে W3C কর্তৃক HTML3 প্রকাশিত হয় এবং একই বছর HTML 4.2 প্রকাশিত হয়। 2004 সালে প্রকাশিত HTML সর্বশেষ ভার্সন, সেটা হচ্ছে HTML5। HTML এর সুবিধা। HTML হচ্ছে ইউজার ফ্রেন্ডলি, ওপেন সোর্স। সেটির সাহায্যে আমরা একটা ওয়েবসাইটের কাঠামো তৈরি করতে পারি। এটি সকল ব্রাউজারে সাপোর্ট করা যায়। এটা বুঝতে অনেক সহজ। অন্য যে কোনো প্রোগ্রামিং ভাষার তুলনায় HTML বেশিরভাগ ব্রাউজার HTML সহজ। HTML বেস ওয়েব পেজ অপটিমাইজ ও অত্যন্ত সহজ। HTML এবং XML এর গঠন একই রকম। বর্তমানে ডাটা সংস্করণের জন্য XML ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে। HTML এবং XML এর গঠন সিনট্যাক্স একই রকম হওয়ার কারণে দুটি প্ল্যাটফর্মে কাজ করা সহজ। অর্থাৎ HTML খুবই সহজ একটি ল্যাঙ্গুয়েজ, যার সাহায্যে মূলত আমরা একটি ওয়েবসাইটের স্ট্রাকচার তৈরি করে থাকি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই আমাকে জানাবে। আজকে এতটুকুই। ভালো থাকো। আসসালামু আলাইকুম।